না ভাই, অ্যাভেঞ্জার্সের এত খারাপ পরিণতি হবে এটা কোনোদিনই কল্পনা করতে পারিনি। আর কেনই বা হবে না, কারণ এবার তারা বিশ্বের না অ্যাকচুয়ালি এই ইউনিভার্সের ওয়ান অফ দ্য টাফেস্ট শত্রুর মুখোমুখি হয়েছে। আর সেটা কি? সেটা হচ্ছে জেনোমর্ফ। আপনারা যদি হলিউডের সিনেমা কম বেশি দেখে থাকেন তাহলে এলিয়েন সিনেমাগুলোর নাম হয়তো শুনেছেন, যেখানে একটা এলিয়েন ক্রিচারকে ইন্ট্রোডিউস করা হয়েছিল যেটার নাম হচ্ছে জেনোমর্ফ, এবং এটা আজ অবধি আপনি যত ধরনের এলিয়েন দেখেছেন তার থেকে সম্পূর্ণ আলাদা। এবং এই ফ্র্যাঞ্চাইজি এত পপুলার হয়ে যায় যে এই এলিয়েনকে নিয়ে এত সিনেমা, বর্তমানে কত সিনেমা এবং ক্রস ওভার তো বেরিয়েই যাচ্ছে। তো এরকম একটা ভয়ঙ্কর ক্রিচারের মুখোমুখি যদি আমাদের অ্যাভেঞ্জার্স হয় তাহলে কি হবে তাদের পরিণতিটা? যেমনটা আপনারা এক্সপেক্ট করছেন বা এতদিন যেমনটা দেখে এসেছেন তেমনটা একদমই না। এই ইউনিভার্সের স্টোরিটা খুবই ডার্ক। তো আর কি, শুরু করা যাক এলিয়েন ভার্সেস অ্যাভেঞ্জার্স কমিক্সের স্টোরি। আমরা দেখতে পাই কিছু অ্যান্ড্রয়েড, কিছু সিনথেটিক্স বিভিন্ন প্রাণীদের উপরে এক্সপেরিমেন্ট করছে। এটা কোন জায়গায় সেটা মেনশন করা হয়নি, এটা কমপ্লিটলি একটা আলাদা ইউনিভার্স, যে ইউনিভার্সটাকে আর্থ 52242 বলা হয়। মানে যেমনটা আমরা দেখেছিলাম মার্ভেলের একটা ইউনিভার্সের অদ্ভুত নাম্বার, যেখানে কিছু অ্যান্ড্রয়েড এবং সিনথেটিক্স এলিয়েনদের উপরে এক্সপেরিমেন্ট করছে। এবং এই অ্যান্ড্রয়েডগুলোকে আমরা বহু সিনেমাতেও দেখেছিলাম, যারা একটা সময় গিয়ে বিগড়েই যায়। আর কেনই বা হবে না? যখন আপনি একটা রোবটকে ভাবার শক্তি দিয়ে দেন, তাকে চিন্তা করার মতন একটা শক্তি দিয়ে দেন, তাহলে সে প্রথম বাসটা তো আপনাকেই দেবে। এই তো আমরা দেখেছিলাম মিস্টার ওয়েল্যান্ড ডেভিডকে বানিয়েছিল এবং ডেভিড তাকে পাল্টা প্রশ্ন করেছিল যে মাস্টার, আপনি তো আমাকে বানিয়েছেন এবং আপনাকে কে বানিয়েছে? যে উত্তর খোঁজার জন্য মিস্টার ওয়েল্যান্ড তার সম্পূর্ণ ক্রু নিয়ে চলে যায় এক ভিন্ন দুনিয়াতে, যেখানেই গিয়ে এক হররের মুখোমুখি হয়েছিল। তো সেই অ্যান্ড্রয়েডগুলোই এক্সপেরিমেন্ট শুরু করেছে। তারা বিভিন্ন প্রজাতির এলিয়েনগুলোর উপরে এক্সপেরিমেন্ট করছে, যেমন ক্রি রয়েছে যাদেরকে আমরা এমসিইউতেও দেখেছি। তবে তাদের এক্সপেরিমেন্টটা সফল হচ্ছে না, সেই জন্য তারা চাইছে স্ক্রালসদের খুঁজতে। স্ক্রালস হচ্ছে আর একটা এলিয়েন প্রজাতি, যেমনটা আমরা দেখেছি, এবং তাদের মধ্যে একটা দুর্দান্ত অ্যাবিলিটিস রয়েছে যে তারা শিফটিং করতে পারে, মানে তারা যখন তখন নিজেদের রূপ পরিবর্তন করতে পারে। আর এই ক্ষমতাটাই তাদের এক্সপেরিমেন্টের জন্য সবথেকে বেশি প্রয়োজন। তবে স্ক্রালসদের খোঁজাটা খুবই মুশকিল, কারণ সেই ব্যাটাগুলোর কোনো হোমওয়ার্ল্ড নেই, নিজস্ব কোনো গ্রহ নেই। আর যেটা নিয়ে ঝামেলা আমরা এমসিইউর সিনেমাগুলোতেই দেখেছি। তবে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই অ্যান্ড্রয়েডগুলো বা এই সিনথেটিকগুলো বা এই রোবটগুলো কেন এলিয়েনদের উপরে এক্সপেরিমেন্ট করছে, যেটার উত্তর আমরা কিছুটা প্রমিথিয়াস বা এলিয়েন কভেনেন্ট সিনেমাতেই পেয়ে গেছিলাম। দেখুন, এই সিনথেটিক্সগুলো মানুষদের মতন এত ভঙ্গুর চিন্তা করে না। আমরা যেমন ইমোশন নিয়ে কাজ করি, তারা সেটা দিয়ে করে না। তারা একদম ফ্যাক্ট নিয়ে চিন্তা করে এবং তারা মানুষদের ফ্লসগুলো বুঝেছে। তারা জানে যে মানুষরা কতটা ডিস্ট্রাকটিভ, মানুষরা নিজেরাই নিজেদের ধ্বংস করার মতন যোগ্যতা রাখে। এবং এই কারণেই মানুষদের উপরে ধীরে ধীরে ঘৃণা তাদের তৈরি হয়, কারণ তারা বুঝতে পারে যে মানুষেরা খুব ডমিনেট করতে চায়, সব কিছুর উপরে রাজ করতে চায়, তারা ক্ষমতাটা ধরে রাখতে চায়। অন্যদিকে অ্যান্ড্রয়েডগুলো যখন চিন্তা করা শুরু করে, তারা রিয়েলাইজ করে যে তারা মানুষদের থেকেও বেশি স্মার্ট, মানুষদের থেকেও ক্ষমতা তাদের বেশি, তো তারা কেন মানুষদের দাসত্ব মেনে নেবে? তো সেই কারণেই তারা এই এলিয়েনগুলোর উপরে এক্সপেরিমেন্ট করছে। এই এলিয়েন ইউনিভার্সে আমরা যে ক্রিচারটাকে দেখেছিলাম যার নাম হচ্ছে জেনোমর্ফ, তার একটা লাইফ সাইকেল রয়েছে। তারা এক টাইপের ডিম থেকে বেরোয় এবং সেই ডিম থেকে এক টাইপের ফেস হাগার্স মতন একটা ক্রিচার বেরোয়, যেটা মানুষদের বা প্রাণীদের মুখে জড়িয়ে যায়। তারপর সেই ডিম বা এমব্রিওসটা সেই প্রাণীটা শরীরের মধ্যে ইমপ্ল্যান্ট করে দেয় এবং পরে সেই এমব্রিও থেকে একটা ক্রিচারের জন্ম নেয়, যেটা বুক চিরে বাইরে বেরোয়। বোঝা গেল? এবং সে যে বুক চিরে বাইরে বেরোচ্ছে, সে জাস্ট একটা অর্ডিনারি ক্রিচার না, বরং যে হোস্টের শরীর থেকে বেরোচ্ছে তার কিছু শক্তি, তার স্মৃতি এবং তাদের ডার্কেস্ট নেচারটা সে নিয়ে বেরোচ্ছে। যেমনটা আমরা দেখেছিলাম যে একটা প্রেডেটরের শরীর থেকে একটা জেনোমর্ফ জন্ম নিয়ে সে প্রেডা এলিয়েন হয়ে গেছিল, মানে তার মধ্যে জেনোমর্ফেরও শক্তি এবং প্রেডেটার্সেরও অ্যাবিলিটিস চলে এসেছিল। মানুষদের সাথেও এদের আমরা মিক্সড দেখেছি। তো এই অ্যান্ড্রয়েডগুলো বা এই রোবটগুলো এরকমই একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে। তারা স্ক্রালসদের খুঁজছে, কারণ তাদের মধ্যে যে এই শেপ শিফটিং, রূপ পরিবর্তন করা যে অ্যাবিলিটিস রয়েছে, তো সেরকম একটা ক্ষমতা নিয়ে যদি একটা জেনোমর্ফ জন্ম নেয় তো কত ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হতে পারে বলুন তো। বাট ফরচুনেটলি তাদের কাজে ব্যাঘাত ঘটাতে, তাদের আটকাতে চলে আসে সেখানে ওয়াকান্ডিয়ানরা। ইয়েস, ব্ল্যাক প্যান্থার এবং তার ছেলে আজারি সম্পূর্ণ সৈন্য নিয়ে তারা সেখানে চলে এসেছে। তবে কি করে আসলো? তারা এসেছে একটা ব্ল্যাক হোলের মাধ্যমে এবং ওয়াকান্ডিয়ানসের কাছে অ্যাকচুয়ালি সেই টেকনোলজি রয়েছে। এবং এই মার্ভেল ইউনিভার্সেও তো দেখিয়েছে যে বিশ্বের সবথেকে উন্নত টেকনোলজি ওয়াকান্ডাতেই তো রয়েছে, তাই না? তো তারা এক টাইপের ইনফেকশন বা এই রোগের খোঁজ করতে করতে এই স্থানে চলে এসেছে।
বুঝতে পেরেছে যে এখান থেকে যত ঝামেলা শুরু হয়েছে এবং তারা সেই অ্যান্ড্রয়েডগুলোকে খোঁজা শুরু করে, তাদেরকে ধরা শুরু করে। অ্যান্ড্রয়েডগুলো তাদের সব ডেটাগুলো অলমোস্ট ডিলিটই করে দিচ্ছিল, তবে তার আগেই তাকে ধরে নেওয়া হয়েছে এবং ব্ল্যাক প্যান্থার তাকে জিজ্ঞেস করে, অর্থাৎ টিচাকা তাকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও, তুমি কেই বা আসলে। এবং সেই অ্যান্ড্রয়েডটার উত্তরটা একদম মানুষদেরই মতন, বরং সে কিছু প্ল্যান নিয়ে বসে আছে। তবে তার স্বপ্নটা পূরণ হয় না, কারণ তার আগে ব্ল্যাক প্যান্থার তাকে হত্যা করে ফেলে। বাট এই অ্যান্ড্রয়েডগুলো বা সেই ডেভিড যেটা শুরু করেছিল, যে এই মানুষদের বা এই সম্পূর্ণ ইউনিভার্সের যত প্রাণী রয়েছে তাদেরকে একদম মুছে ফেলার যে মিশন সে শুরু করেছিল, সেটাতে অলমোস্ট সে সফল হয়ে গেছে। বিভিন্ন গ্রহর উদ্দেশ্যে সে কিছু সিড প্রোব পাঠিয়েছে, মানে কিছু প্লেন বা কিছু প্রোব পাঠিয়েছে যে গ্রহগুলোর মধ্যে পৃথিবীও রয়েছে। অর্থাৎ সম্পূর্ণ পৃথিবী থেকে মানুষদের ওয়াইপ আউট করার সম্পূর্ণ প্ল্যান সে করে নিয়েছে। এবং সেই প্রোবগুলোর মধ্যে কি আছে বলুন তো? সেই প্রোবগুলোর মধ্যে রয়েছে 4টে করে এলিয়েন কুইনের ডিম এবং 12খানা ইনফেক্টেড হোস্ট, 12 জন ইনফেক্টেড, এবং এরকম অনেকগুলো প্রোব পৃথিবীর উদ্দেশ্যে যায়। আর তারপরে পৃথিবীর কী অবস্থা হয় আশা করি কল্পনা করছেন। এই এলিয়েনগুলো খুব তাড়াতাড়ি ট্রান্সফর্ম করে, মানে তাদের যে ছোট থেকে বড় হওয়ার প্রসেসটা খুব ফাস্ট হয়, মানে এক দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। সো এবার ভাবুন যে 12 জন ইনফেক্টেড, মানে 12খানা এলিয়েন ওখান থেকে জন্ম নিয়েছে, প্লাস সেই প্রোবের মধ্যে 4টে করে এলিয়েন কুইনের ডিম রয়েছে এবং এলিয়েন কুইন নিজের ডিম পাড়ে। বুঝতে পেরেছেন? ডিম পাড়ার সেকশনটা তার। সো এই প্রসেসটা চলতেই আছে এবং তারপরে সপ্তাহ কাটে, মাস কাটে এবং বছর কাটে, সম্পূর্ণ পৃথিবীর একদম নকশাটাই পাল্টে যায়। এই এলিয়েনরা একদম হোর্ডের আকারে, মানে একদম শত কোটি কোটি এলিয়েন পৃথিবীর মানুষদের উপরে, বিভিন্ন প্রাণীদের উপরে আক্রমণ শুরু করে দেয় এবং সম্পূর্ণ মানবজাতি একটা এক্সটিংশন লেভেল ফেস করছে, মানে মানুষরা প্রায় বিলুপ্তই হয়ে গেছে। তবে আমাদের অ্যাভেঞ্জার্সরা, শুধু অ্যাভেঞ্জার্স তো না, আমাদের দুনিয়াতে তো প্রচুর হিরোজ রয়েছে, তারা কি করলো? কেউ টিকতে পারেনি। আপনি অ্যাটিলেন বলুন, যেটা হচ্ছে ইনহিউম্যানদের নিজস্ব জায়গা, তারপর ওয়াকান্ডা বলুন, এরা অল্প কিছু সময় স্টে করেছে, মানে অন্যান্য দুনিয়ার তুলনায়, তবে এরাও টেকেনি, সব কিছু একদম ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে আটলান্টিসের তো কোনো খবরই নেই, মানে এই জেনোমর্ফগুলো জলের তলায় গিয়েও, সমুদ্রের নিচে গিয়েও সব কিছু ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে রয়েছে মিউটেন্টস, যাদের মধ্যে রয়েছে এক্সম্যান, তারা তাদের নিজস্ব রাজধানী বা নিজস্ব জায়গা ক্রাকোয়া সেটাকে ত্যাগ করে চলে যায় মার্সের উদ্দেশ্যে, মঙ্গল গ্রহে। মানে তারা বুঝতে পেরেছে যে এখানে থাকা পসিবল না, পৃথিবী আর মানুষদের জন্য সেফ না, এবং এছাড়াও এই মিউটেন্টদের সাথে মানুষদের বরাবরই ঝামেলা, তো এরা মানুষদের ঝামেলায় কেন ইতপাত থাকবে, তো এরা চলে গেছে। তবে থেকে গেছে একজনই, অর্থাৎ প্রথম মিউটেন্ট অ্যাপোক্যালিপস, যে অলওয়েজ এরকম টাইপের একটা ওয়ার্দি অপোনেন্ট চাইছিল, অলওয়েজ লড়াই করার মতন কিছু একটা কারণ খুঁজছিল এবং সে কারণ পেয়ে গেছে এবং সে লড়াই করা শুরু করে। অ্যাপোক্যালিপসের কী হয় সেটা আমরা জানি না। সম্পূর্ণ পৃথিবী প্রায় ধ্বংসই হয়ে গেছে, মানে মানুষদের আর চিহ্নই নেই। তবে শহরের মাঝে একটা টাওয়ার, সেটা এখনও জীবিত রয়েছে। সেই টনি স্টার্ক, যে বর্তমানে বৃদ্ধ হয়ে গেছে, সে সামহাউ জানতে পেরে গেছিল যে কী বিপদ আসতে চলেছে পৃথিবীর দিকে। কীভাবে সে জেনেছে সেটাও আমরা পরে জানবো। তবে সে সময়ের মধ্যে এক টাইপের ফোর্ট্রেস, এক টাইপের দুর্গ বানিয়ে নিয়েছিল, যাতে এই ক্রিচারগুলো ভেতরে প্রবেশ না করতে পারে। অ্যাভেঞ্জার্স বলতে আর বেশি কিছু বাকি নেই। এখানে রয়েছে টনি স্টার্ক, তারপর আমাদের ব্রুস ব্যানার, তারপর ক্যারল রয়েছে, ক্যাপ্টেন মার্ভেল, অন্যদিকে স্পাইডারম্যান রয়েছে। আমরা ব্রুসকে দেখি সে দুঃখ করছে যে কিভাবে ফ্যান্টাস্টিক ফোর জাস্ট গায়েব হয়ে গেছে, তাদের আর পাওয়াই যায়নি। তবে রিড রিচার্ডস তাদের যে মেয়ে রয়েছে, অর্থাৎ ভ্যালেরিয়ার দায়িত্ব ব্রুসের হাতে ছেড়ে দিয়ে গেছিলো, বলেছিল ব্রুসকে দেখাশোনা করতে সেই মেয়েটাকে। তবে ভ্যালেরিয়া বাইরে বেরিয়েছে এবং এখনও ফিরে আসেনি। চারিদিকে এত বিপদের মধ্যেই সেই মেয়েটা কী করছে সেটা নিয়েই ব্রুস চিন্তিত। আর সেই মুহূর্তে ভ্যালেরিয়ার খবর তারা পায়। তারা দেখতে পায় ভ্যালেরিয়া একটা গাড়িতে করে পালাচ্ছে এবং একগুচ্ছ জেনোমর্ফ সেই এলিয়েন তার পিছনে রয়েছে। তবে সময় মতন ব্রুস এবং বাকি হিরোরা এবং স্পাইডারম্যান তারা গিয়ে ভ্যালেরিয়াকে সময় মতন বাঁচিয়ে নেয়। তবে ভ্যালেরিয়া গেছিল কি করতে? সে গেছিল কুইনের একটা ডিম চুরি করতে, এবং সে বিশ্বাস করে যে কোনোভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সে এই এলিয়েনগুলোকে মেরে দিতে পারবে, মানে এক টাইপের টক্সিন বা কোনো বিষ কিছু একটা সে তৈরি করতে পারবে, সেটা ভাইরাস হোক যেটাই হোক, যেটা এই সম্পূর্ণ জেনোমর্ফ প্রজাতিটাকেই নষ্ট করে দিতে পারবে। এখন ভ্যালেরিয়া যথেষ্ট স্মার্ট, তার পিতার মতনই, সেই কারণে টনিও বিশ্বাস করে যে হয়তো ভ্যালেরিয়াকে কাজটা করতে দেওয়া উচিত। তবে হয়ে গেছে এক কাণ্ড। গল্পের শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যে এই স্টোরিটা খুবই ডার্ক। একটা ডিম চুরি করার দরুন ভ্যালেরিয়া কোনোভাবে সেই জেনোমর্ফগুলোর হাতে ধরা পড়ে যায়। যদিও সে তার মায়ের মতনই শক্তি পেয়েছিল সেই অদৃশ্য হয়ে যাওয়ার মতন, তবে সেটাও যথেষ্ট ছিল না। ভ্যালেরিয়া নিজের জ্ঞান হারায় এবং পরে যখন তার হুঁশ আসে সে ফিল করে তার শরীরের মধ্যে কিছু একটা আছে।
অর্থাৎ সেই ফেসহাগার্সগুলো অলরেডি ডিমটা পেড়ে দিয়েছে তার ভেতরে। ভ্যালেরিয়া নিজেকে সেই ল্যাবরেটরির মধ্যে বন্ধ করে রেখেছে এবং সে চায় ব্রুস এবং কেউ যাতে ভেতরে না আসুক। সে চায় না যে তার কারণে বাকি লোকেরা সাফার করুক। তবে ব্রুস তাকে নিয়ে খুবই চিন্তিত। সে ভেঙে সেই ল্যাবরেটরিতে প্রবেশ করে, তবে ততক্ষণে অনেক লেট হয়ে গেছিল। ভ্যালেরিয়া তো মারা যায়, অন্যদিকে সেই বুক চিরে সেই এলিয়েনটাও বাইরে বেরিয়ে গেছে। একই সাথে সে একটা ডিমও তো চুরি করে এনেছিল, যেটার মধ্যে থেকে একটা ফেসহাগার সরাসরি আমাদের স্পাইডারম্যান বা মাইলস মোরালিসের মুখে গিয়ে জড়িয়ে পড়ে। আর এখানেই ঘটে গেছে আর একটা কাণ্ড, মানে হেভি একটা ইন্টারেস্টিং জিনিস ঘটেছে। মাইলস তখন একটা ব্ল্যাক কালারের সিম্বায়োট স্যুট পরেছিল, অর্থাৎ তার মধ্যে ছিল ভেনম। অলরেডি একটা প্যারাসাইট তার শরীরে রয়েছে, অন্যদিকে আর একটা প্যারাসাইট তার শরীরে জড়িয়ে ধরেছে, যেটাকে ভেনম অ্যাকসেপ্ট করে না। ভেনম জানায় যে এই শরীরটা আমার পছন্দ হচ্ছে না, মানে সেই এলিয়েনের শরীরটা। সেই কারণে সে সেই এলিয়েনটাকে অ্যাবজর্ব করে নেয় এবং পাল্টা মাইলসের শরীরে চলে যায়। কথার অর্থ এইটাই যে মাইলসের শরীরে এই মুহূর্তে ভেনম এবং সেই এলিয়েন দুটোই রয়েছে এবং সেই এলিয়েনটাকে কমপ্লিটলিভাবে আটকে রেখেছে ভেনম। তো এরপরে আমরা সেই সিনটা দেখতে পাই, অর্থাৎ এলিয়েন কভেনেন্ট সিনেমার সেই সিন যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল, অর্থাৎ যে ইউনিভার্সটা হচ্ছে আর্থ 522242। আমরা দেখেছিলাম যে ডেভিড নামক যে অ্যান্ড্রয়েডটা রয়েছে সেই হারামজাদা, যার কারণেই এত ঝামেলা শুরু হয়েছিল, সে এক টাইপের লিকুইড ডিসকভার করে যেটার নাম হচ্ছে প্যাথোজেন, এবং যেটাকে বানিয়েছিল ইঞ্জিনিয়ার্স নামক আর একটা এলিয়েন ক্রিচার, মানে যারা মানুষদের বানিয়েছিল। এবং এই ইঞ্জিনিয়ার্সরা গোটা ইউনিভার্সে এরকম এক্সপেরিমেন্ট করেছে, বিভিন্ন ইউনিভার্সে তারা বিভিন্ন প্রাণীদের তৈরি করেছে। গল্পে দেখিয়েছিল যে মানুষদের জন্মের সাথে এই প্যাথোজেনগুলো কোনোভাবে কানেক্টেড। এই প্যাথোজেনগুলোর মধ্যে কোনো একটা লাইফ ফর্ম রয়েছে, কিছু একটা রয়েছে যেটাকে তারা বানিয়েছিল, যেটা এক টাইপের লাইফ তৈরি করে দিতে পারে মানুষদের বা অন্যান্য প্রাণীদের ডিএনএ অল্টার করে। তবে সেই হারামজাদা ডেভিড সে সেই প্যাথোজেনগুলো নিয়ে নিজের মতন করে এক্সপেরিমেন্ট করা শুরু করে। ফার্স্ট সে ট্রাই করে মানুষদের উপরে এবং একটা পারফেক্ট অর্গানিজম সে তৈরি করে, একটা এলিয়েন জেনোমর্ফ সে তৈরি করে। একই সাথে আপনাদের কি বললাম যে এই ডেভিড কিন্তু সব প্রাণীদের খুবই ঘৃণা করে, বিশেষ করে মানুষ বা যারা চিন্তা করতে পারে বা যারা নিজেদের সুপিরিয়র মনে করে, নিজেদের সেরা ঈশ্বর মনে করে যারা নিজেদের। সে যেমন মানুষদের ওয়াইপ আউট করার প্ল্যান করেছিল, ঠিক তেমনইভাবে সে ইঞ্জিনিয়ার্সদের ওয়াইপ আউট করার প্ল্যান করেছিল। সেই ইঞ্জিনিয়ার্সদের নিজস্ব একটা গ্রহতে চলে গিয়েছিল, LV42 কি একটা সামথিং নাম ছিল গ্রহটার। সেই গ্রহতে গিয়ে সেই প্যাথোজেনগুলো রিলিজ করে দেয়, ভর্তি ভর্তি যে প্যাথোজেনের সিলিন্ডারগুলো রয়েছে সেগুলো রিলিজ করে দেয়। আর কি সেই জিনিসগুলো কুইক রিয়াকশন করে তাদের শরীরের সাথে এবং তারা প্রত্যেকে মারা যায়। তাদের শরীর চিরে এক একটা করে জন্তুর জন্ম নেয়, মানে এক ভয়ঙ্কর ম্যাসাকার তৈরি হয় সেই গ্রহতে। তারপর আরও শত শত বছর কাটতে থাকে, শত শত গ্রহ তারা ধ্বংস করতে থাকে এবং আরও হাজারটা বছর পর তারা পৃথিবীর সন্ধান পায়, মানে পৃথিবী বলতে এই ইউনিভার্সের সন্ধান পায়। তারা তাদের দুনিয়া তো ধ্বংস করে দিয়েছে, তাদের ইউনিভার্সের পৃথিবীকে একদম খেয়ে বসেছে তারা, এবার বাকি আছে এই পৃথিবীটা। অবশ্যই তারা যথেষ্ট স্মার্ট ছিল, তবে এরকম ইউনিভার্সাল ট্রাভেল বা ইন্টারস্টেলার ট্রাভেলগুলো তাদের পক্ষে সম্ভব ছিল না। তবে তারা সেই মুহূর্তে একটা ব্ল্যাক হোল ডিসকভার করে, যেটার সাহায্যে তারা বিভিন্ন ইউনিভার্সে ট্রাভেল করতে পারে। তারপর তারা আসে পৃথিবীতে। আমাদের অ্যাভেঞ্জার্সের অলরেডি বয়স হয়ে গেছে, তবে পৃথিবীর উপরে হুটহাট করে তো অ্যাটাক তারা করতে পারবে না। পৃথিবীর নিজস্ব ডিফেন্সও ভালো, অন্যদিকে আমাদের সুপার হিরোরাও রয়েছে, তাদের প্ল্যান করতে হবে। প্রথমেই তারা স্টার্ক ইন্ডাস্ট্রিটাকে কেনার চেষ্টা করে। ব্যাপার হচ্ছে কি যে আমাদের এই ডেভিড বা অন্যান্য যে অ্যান্ড্রয়েডগুলো রয়েছে যাদেরকে ডেভিডই বানিয়েছে, তারা তো সেই কোম্পানির আন্ডারেই রয়েছে যারা তাদেরকে বানিয়েছিল, অর্থাৎ ওয়েল্যান্ড ইউটানি কর্পোরেশন। তো সেই কোম্পানিটাই স্টার্ক ইন্ডাস্ট্রিকে কিনে নিয়েছে, অর্থাৎ আমাদের টনি স্টার্কের কোম্পানি। অন্যদিকে ডেভিড সে বলছে যে টনি স্টার্ক এই পৃথিবীর ওয়ান অফ দ্য স্মার্টেস্ট মানুষ, সে কি অসহায়ভাবে নিজের কোম্পানিটাকে তাদের কাছে বিক্রি করে দিচ্ছে। তবে টনির মাথায় অন্য প্ল্যান চলছিল, সে অলরেডি বুঝে গিয়েছিল যে এখানে কোনো ঘোটালা রয়েছে। সে ইচ্ছে করেই তার স্টার্ক ইন্ডাস্ট্রিটাকে ওয়েল্যান্ড ইউটানি কোম্পানির আন্ডারে নিয়ে যায়, যাতে তাদের কোম্পানির ভেতরের সব সিক্রেটগুলো জানতে পারে, এবং সে সেটাই করে। ডেভিড যখন বুঝে যায় যে টনি সব জেনে গেছে, টনিকে হত্যা করে দিতে হবে, তখন টনি তার আয়রন ম্যান গান্টলেট দিয়ে ডেভিডকে হত্যা করে দেয় এবং ডেভিডের থেকে সব ডেটাগুলো নেওয়া শুরু করে। এবং সেখান থেকেই তারা ওয়েল্যান্ড ইউটানির সব ইতিহাস জানতে পারে, যে তারা ডিপ স্পেসে ট্রাভেল করে বিভিন্ন এলিয়েন স্পেসিমেন এসব জোগাড় টোগাড় করে বেড়ায়, এবং তারা প্ল্যান করেছে যে পৃথিবীর উপরেও এরকম একটা এলিয়েনদের আক্রমণ করাবে। সেই অ্যান্ড্রয়েডগুলো বা সেই রোবটগুলো তারা তো অলরেডি পৃথিবীর উদ্দেশ্যে প্রোবগুলো পাঠিয়ে দিয়েছিল, যে কবে পৃথিবীতে সেই এলিয়েনগুলো আসবে, সব ডেট কত তারিখ সব কিছু আগের থেকেই নির্ধারিত ছিল, এবং টনি স্টার্ক সেটা জেনে যায়। আর সেই কারণেই সে আগের থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে। ভাই আপনি বাঁচলে তো বাপের নাম,
সেই কারণে সে এই কমপ্লিটলি স্টার্ক টাওয়ারের চারিদিকেই এক টাইপের ফোর্ট্রেস তৈরি করা শুরু করে। তবে জাস্ট দুর্গ না, টনি স্টার্কের প্ল্যান একদম সুদূর প্রসারী। এই বিল্ডিংয়ের মধ্যে সে একটা স্পেস ভেসেল বানিয়ে নিয়েছে, যেটার মধ্যে বহু মানুষ, মানে কয়েক শত শত মানুষ কয়েক জেনারেশন ধরে থাকতে পারবে। সে জানে যে মানুষরা সার্ভাইভ করতে পারবে না, তাই যে কয়জন সার্ভাইভ করবে তাদেরকে নিয়ে নতুন করে মানবতাকে শুরু করার একটা চেষ্টা তো করা যেতেই পারে। সেই কারণে এখানেই একটা স্পেস ভেসেল সে তৈরি করেছে এবং সেটা নিয়েই তারা পালাবে বলে প্ল্যান করছে, কারণ পৃথিবীকে আর বাঁচানো সম্ভব না, পৃথিবী একদম শেষ, আর কিছু নেই এখানে। তো সবাই তারা প্ল্যান করেই নিয়েছে, সব বিল্ডিংয়ের চারপাশটা তারা একদম ফোর্টিফাইড করে নিচ্ছে। অন্যদিকে যে এন্ট্রান্স গেটগুলো ছিল সেগুলোকেও তারা ধ্বংস করে দিচ্ছে, যাতে কোনোভাবে কোনো এলিয়েন ভেতরে প্রবেশ না করতে পারে। তবে একটা গেট এখনও ধ্বংস হয়নি। কেন হয়নি? কারণ এখনও অনেক মানুষ বাইরে ছিল যারা সেখানে আসছে নিজেদের জীবন বাঁচানোর জন্য, এবং তাদেরকে লিড করছিল ক্যাপ্টেন আমেরিকা। ক্যাপ্টেন বহু আগে বেরিয়েছিল মানুষদের সন্ধানে বাইরে থেকে সার্ভাইভার খোঁজার জন্য, যে যদি কেউ বাইরে বেঁচে থাকে তাদেরকে বাঁচাতে তো হবে। তবে ততক্ষণে অনেক লেট হয়ে গেছে, কারণ অলরেডি টনির সেই শিপটা চালু হয়ে গেছে, যেটাকে বন্ধ করা সম্ভব না। অন্যদিকে এলিয়েনরাও অলমোস্ট ঢুকে যাবে। এখন ওই কটা মানুষের জন্য সম্পূর্ণ শিপটা তো ধ্বংস করে দেওয়া যায় না। এখানে তাদেরকে একটা হার্ড চয়েস নিতে হবে, এবং টনি অলওয়েজ হার্ড চয়েসটাই নেয়। তারা জানে যে ক্যাপ্টেন বা অন্যান্য কিছু মানুষদের জন্য তারা এখানে দাঁড়াতে পারবে না, সেই কারণে টনি ডিসাইড করে যে এখান থেকে বেরিয়ে যাবে। অন্যদিকে ব্রুস সে ডিসাইড করে যে সে স্টে করবে। ব্রুস যদিও একটা জন্তু বা হাল্ক যাকে আমরা বলে থাকি, তবে ভেতর থেকে তার মধ্যে মানুষটা এখনও বেঁচে রয়েছে। ব্রুস এটাই তো বলে যে আমি যদি এখন ক্যাপ্টেনকে বাঁচাতে না যাই তাহলে সত্যিকারেরই আমি একটা জন্তুই হয়ে যাব। সেই কারণে ব্রুস আর নিজের চিন্তা করে না, চলে যায় ক্যাপ্টেন আমেরিকার কাছে, সেখানে সেই এলিয়েনগুলোর সাথে লড়াই করার জন্য। অন্যদিকে টনি এবং বাকি মানুষেরা সেই শিপটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে ইঞ্জিনিয়ার্সরা যারা এই সব কিছু বানিয়েছিল, তো সেই ইঞ্জিনিয়ারদের গ্রহে তো সেই অ্যান্ড্রয়েডগুলো আক্রমণ করেছিল, যেমনটা দেখেছিলাম সেই প্যাথোজেন বা ব্ল্যাক গু যেটাকে বলা হয়, সেটা দিয়ে সম্পূর্ণ গ্রহটাকে ধ্বংস করার প্ল্যান করেছিল। তবে কয়েকজন ইঞ্জিনিয়ার সময় মতন সেখান থেকে পালিয়ে যায় এবং এই অ্যান্ড্রয়েডগুলোকে হত্যা করে দেয়। এখন তারা ফাইনালি রিয়েলাইজ করে যে তাদেরই বানানো জিনিস দিয়ে এই অ্যান্ড্রয়েডগুলো বা এই ক্রিচারগুলো তাদেরই সব জিনিসগুলোকে বা তাদেরকেই ধ্বংস করার চেষ্টা করছে। তো তারা তাদের মিস্টেক্সগুলোকে ঠিক করার চেষ্টা করে। সিনেমাতেও তো সেই জিনিসটাই আমরা দেখেছিলাম, যখন মিস্টার ওয়েল্যান্ড ফাইনালি একটা ইঞ্জিনিয়ারের মুখোমুখি হয় এবং তাকেও বলে যে আমিও তোমার মতন একজন ক্রিয়েটার, তুমি আমাকে বানিয়েছো এবং আমি এরকম একটা স্মার্ট অ্যান্ড্রয়েড রোবটকে বানিয়েছি। তখন ইঞ্জিনিয়ারটা প্রচণ্ড রেগে যায় এবং ওয়েল্যান্ডের উপরে আক্রমণ করে দেয়, কারণ ইঞ্জিনিয়ারটা রিগ্রেট করে যে সে এরকম খারাপ একটা ক্রিচার বানিয়েছে। এটা তাদের মিস্টেক্স, মানুষদের বানানো তার মিস্টেক্স, কারণ তারা কল্পনা করতে পারেনি যে এই মানুষেরাই এই স্পেস ট্রাভেল করে তাদের কাছে চলে আসবে, তাদেরকে চ্যালেঞ্জ করে বসবে। অন্যদিকে আমাদের টনি স্টার্ক তারা তো সেই শিপটা নিয়ে পালিয়েছে, তবে পালানোর দরুন একটু লেট হয়ে যাওয়াতে তাদের এই শিপের কোনো একটা সমস্যা হয়েছে, তো একটা পার্টস তাদেরকে রিপ্লেস করতে হবে এবং সেটা ইমিডিয়েট করা প্রয়োজন। তো কীভাবে করবে? সব থেকে কাছে আছে মার্স, মঙ্গল গ্রহ, যেখানে সেই মিউটেন্টগুলো রয়েছে, তাদের কলোনি রয়েছে। এখন মিউটেন্টদের কাছে হাত পাতা ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই না? অন্যদিকে মাইলস খুব চিন্তায় রয়েছে যে টনি স্টার্ক সে তো বৃদ্ধ হয়ে গেছে, সে বাইরে টাইরে বেরোবে, এসব লড়াই টড়াই করবে কী করে? তবে টনি জানে যে তার যে হুইল চেয়ারটা সেটা জাস্ট কোনো হুইল চেয়ার না, বরং এটা একটা আয়রন ম্যান স্যুট। তবে যে মঙ্গল গ্রহটাকে তারা মিউটেন্টদের স্বর্গরাজ্য মনে করছিল সেটা অ্যাকচুয়ালি স্বর্গরাজ্য না, এটা নরক রাজ্য হয়ে গেছে, কারণ ওখানে এক হারামজাদা রাজ করছে যেটার নাম হচ্ছে সিনিস্টার। সে বেটা নিজে থেকে সেখানে এক্সপেরিমেন্ট করা শুরু করেছে। অলরেডি আমরা সিনিস্টারের কিছু ক্লোনদের দেখতে পাই, মানে সিনিস্টারের অ্যাবিলিটিস রয়েছে নিজের ক্লোন বানানো, তারপর টেলিপোর্ট করা। আসলে সিনিস্টার নিজেই হচ্ছে বাই প্রোডাক্ট একটা এক্সপেরিমেন্টের, তাকে এক্সপেরিমেন্ট করেই বানানো হয়েছে, বিভিন্ন মিউটেন্টদের শক্তিগুলোকে কম্বাইন করে সিনিস্টারকে বানানো হয়েছে। তো সে সেই কাজটাই করছে, এক্সপেরিমেন্ট। তো সেই হারামজাদা তো খবর পেয়ে গেছে যে টনি এবং তার টিম এখানে এসেছে, আর এটারই সে অপেক্ষা করছিল। প্রথমেই সে তার নিজের ক্লোনদের পাঠায় সেই আর্থ কলোনি শিপের মধ্যে, যেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছে, এবং সেখানে ইচ্ছে মতন ফেসহাগারদের ছুটতে থাকে, মানে সেই ছোটো ছোটো এলিয়েনগুলো যারা মানুষদের ইনফেক্টেড করে নতুন এলিয়েনের জন্ম দেবে। অন্যদিকে টনি এবং বাকি লোকেরা যখন ফাইনালি সিনিস্টারের মুখোমুখি হয় এবং তার সিনিস্টার প্ল্যানের কথা জানতে পারে, তখন তারা রিয়েলাইজ করতে পারে যে তারা তো ভুল জায়গায় চলে এসেছে। অবভিয়াসলি সেই কলোনি শিপের মানুষদের হালত তো খারাপ, তারা আর সার্ভাইভ করতে পারেনি, মানুষরা মারা গেছে সেখানে। অন্যদিকে সিনিস্টারের সব পোষা এলিয়েনগুলো তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে এবং সেখানে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। ভয়ঙ্কর লড়াই বলতে ভয়ঙ্কর, এলিয়েনগুলোর সংখ্যা যথেষ্ট বেশি। একই সাথে যেমনটা আপনারা জানেন যে এই এলিয়েনগুলোর রক্ত কিন্তু অ্যাসিডিক টাইপের, মানে সব কিছু জ্বালিয়ে দেয়। ক্যাপ্টেন মার্ভেল একটা এলিয়েনকে মারতে যায় যার রক্তটা তার মুখের মধ্যে ছিটকায় এবং তার সম্পূর্ণ মুখটা পুড়ে যায়।
এক ভয়ঙ্কর সিচুয়েশান সেখানে তৈরি হয় ভাই। ক্যাপ্টেন মার্ভেল অলমোস্ট মারাই যেত, তবে সময় মতন বাকি কিছু এক্সম্যান যারা সেখানে সার্ভাইভ করছিল তারা চলে আসে, লাইক উলভারিন, এমা ফ্রস্ট, যারা ক্যারলকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। সেখানে অল্প কিছু ভালো মিউটেন্ট ছিল, যেমন উলভারিন অবভিয়াসলি, তারপর এমা ফ্রস্ট রয়েছে, ম্যানিফোল্ড রয়েছে, আর্মার রয়েছে, যারা ক্যারলকে বলে রেস্ট নিতে, কারণ এই মুহূর্তে তারা রেস্ট প্রয়োজন। কিন্তু ক্যারল চিন্তিত যে টনির কি হলো, টনি অলরেডি বৃদ্ধ, অন্যদিকে মাইলস সেখানে রয়েছে, তাদের কি হয়েছে সেটা নিয়ে সে খুবই চিন্তায় রয়েছে। ক্যারল বলে যে আমি আর বিশ্রাম নিতে পারবো না, কারণ বিশ্রাম নেওয়ার আর সময় নেই, আমার বন্ধুরা মারা যাচ্ছে। এবং অবশ্যই উলভারিন তাকে একাও তো ছাড়তে পারে না। তারা ম্যানিফোল্ডের সাহায্য নিয়ে একটা পোর্টাল তৈরি করে, যেখান থেকে সরাসরি সেই যুদ্ধক্ষেত্রে গিয়ে পৌঁছায় এবং তারা টনিকে খুঁজে পায় যে অলরেডি মারা গিয়েছে। আর কি, হিরোদের এত করুণ পরিণতি তারা কোনোদিন কল্পনাই করতে পারেনি। আর সেই মুহূর্তেই আকাশে তারা একটা আশার আলো দেখতে পায়, কিছু ওয়াকান্ডিয়ান শিপ তারা ফিরে এসেছে। যেমনটা বলেছিলাম যে প্রযুক্তির দিক দিয়ে ওয়াকান্ডা অলওয়েজ সবার আগে ছিল, এবং স্বয়ং ঈশ্বর তাদেরকে এই উপহারটা দিয়েছিল। খুব কম সময়ের মধ্যেই তারা স্পেস ট্রাভেল, ইন্টারস্টেলার ট্রাভেলটাকে আয়ত্ত করে নেয় এবং পোর্টালের মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সে তারা ট্রাভেল করতে পারে। মোটমাট স্পেস পোর্ট বানানো তাদের একদম নখদর্পণে চলে এসেছিল, আর সেখান থেকেই এলিয়েনগুলো বিভিন্ন স্টেশনে আক্রমণ করা শুরু করে। কারণ যেমনটা দেখেছিলাম, আমাদের সেই ডেভিড এবং অ্যান্ড্রয়েডরা একটার পর একটা স্টেশন, গ্রহ, সেগুলোকে ইনফেক্ট করা শুরু করছে, তারই প্রভাব ওয়াকান্ডার সেই স্টেশনগুলোতে পড়ছে। আর সেটাকেই ট্র্যাক করতে 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 তারা সেই অ্যান্ড্রয়েডগুলোর কাছে পৌঁছায়। তবে তারা তো সেখানে গিয়ে দেখতে পারলো যে অলরেডি অনেক লেট হয়ে গেছে, কারণ তারা পৃথিবীর উদ্দেশ্যে অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে তারা সেই মুহূর্তে তৎক্ষণাৎ পৃথিবীর উদ্দেশ্যে বেরোতে পারবে না, কারণ যেমনটা বললাম এটা হচ্ছে মহাকাশের ট্রাভেল, এখানে টাইম ডাইলেশন হয়। অর্থাৎ তারা এখানে কয়েক ঘন্টা কাটালেও পৃথিবীতে সেটা কয়েক দশক কেটে যাচ্ছে। তারা যখন বেরিয়েছিল তখনও অ্যাভেঞ্জার্সের অস্তিত্ব ছিল, তাদের বয়স বেশি ছিল না, কিন্তু ওয়াকান্ডা যখন ফিরে এসেছে তখন আমরা দেখলাম যে অ্যাভেঞ্জার্স বুড়ো হয়ে গেছে, পৃথিবীর অবস্থা খারাপ, পৃথিবী তো অলমোস্ট শেষ এবং অ্যাভেঞ্জার্সও অলমোস্ট শেষ। তবে ওয়াকান্ডিয়ানরা কিন্তু এই প্রযুক্তিগুলো, এত সায়েন্সগুলো কিন্তু জাস্ট একবারই নখদর্পণ করতে পারেনি, তারা সাহায্যও পেয়েছিল। যেমনটা বললাম যে কয়েকজন ইঞ্জিনিয়ার্স সার্ভাইভ করেছিল, যারা বেরিয়েছিল এই সম্পূর্ণ ইনফেক্টেড ওয়ার্ল্ডগুলোকে ধ্বংস করতে। অর্থাৎ এগুলো তো তাদেরই মিস্টেক, সবই তাদের তৈরি, তো তারা তাদের তৈরিটাকেই আন্ডু করতে যাচ্ছে, মানে ধ্বংস করতে যাচ্ছিল। তো এই লড়াইয়ের মাঝেই ওয়াকান্ডিয়ানরা এই ইঞ্জিনিয়ার্সদের মুখোমুখি হয় এবং ওয়াকান্ডিয়ানসরা সেই ইঞ্জিনিয়ারদের শিপের উপর আক্রমণ করে, তাদেরকে ধ্বংস করে দেয় এবং তাদের যে প্রযুক্তিগুলো ছিল, তাদের যে টেকনোলজি, তাদের শিক্ষা, সেগুলোকে আয়ত্ত করে নেয়। এবং সেখান থেকেই ওয়াকান্ডা এই এলিয়েন্সগুলোর ব্যাপারে সব কিছু জানতে পেরে গেছে, তাদের তৈরি, তাদের কমজোরি। তো সেই প্রযুক্তির সাহায্য নিয়েই কিন্তু ওয়াকান্ডিয়ানসরা সময় মতন এই স্থানে আসতে পেরেছে। তবে সেই সিনিস্টার হারামজাদা, সে তো অলরেডি এক্সপেরিমেন্ট শুরু করেছিল। সে নিজেকে একটা পারফেক্ট মিউটেন্ট না, একটা পারফেক্ট ক্রিচার বানানোর চেষ্টা করছে। অলরেডি বহু মিউটেন্টদের শক্তি চুরি করে তো সে নিজেকে বানিয়েছে, তবে সে জানার চেষ্টা করছিল তার এই শক্তি এবং এই জেনোমর্ফকে কম্বাইন করলে কি হয়, এবং সে সেটাই করে। সবার শক্তি কম্বাইন করে সে একটা ফাইনাল রেড কালারের এক টাইপের জেনোমর্ফ তৈরি করে, যেটা অনেকটা সেই সিনিস্টারের মতনই দেখতে, সেই ক্রিচারটাকে লাল রঙের, এবং সেটা বেসিক্যালি আলফা। তার সাইজটাও বেশি এবং তার মধ্যে মিউটেন্টদেরও শক্তি রয়েছে। আমাদের অল্প স্বল্প কিছু অ্যাভেঞ্জার্স বা এক্সম্যান যারা রয়েছে, তাদের সামনে রয়েছে এই মুহূর্তে একটা ভয়ঙ্কর থ্রেট, যে জাস্ট কোনো জেনোমর্ফ, জাস্ট কোনো এলিয়েন না, তার মধ্যে মানুষদেরও সব গুণ রয়েছে, মানুষদের ডার্কেস্ট নেচারটা রয়েছে। তাকে এখন তারা কিভাবে হারাবে? সে একটার পর একটা হিরোদের হত্যা করছে, এমা ফ্রস্টও পারছে না, অন্যদিকে আর্মার, সেও টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমাদের ক্যাপ্টেন মার্ভেল সব কিছু জ্বালিয়ে দিচ্ছে, তা সত্ত্বেও সিনিস্টারকে মারা পসিবল হচ্ছে না। ইভেন সে টেলিপোর্টও করতে পারে, যার কারণে উলভারিনও তার কোনো ক্ষতি করতে পারছে না। এখন তাকে কে হারাবে? এখন কি হবে তাহলে? ওয়েল, গতকাল একটা ঘটনা ঘটেছিল, যখন টনি এবং স্পাইডারম্যান তারা সেই ক্রিচারগুলোর সাথে লড়ছিল। যেমনটা আপনাদের বলেছিলাম যে আশার আলো যখন নিভে যায়, তখন টনি কোনো না কোনো একটা উপায় তো ঠিক বার করেই নেয়। টনিকে অনেক হার্ড চয়েস নিতে হয়েছে এবং লাস্টেও সেই হার্ড চয়েসটাই নেয়। লড়তে লড়তে টনি চরম ঘায়েল হয় এবং ইনফেক্ট হয়ে পড়ে, অর্থাৎ তার ভেতরে সেই ডিমটা ঢুকে গিয়েছে, সেই এমব্রিওস পুড়ে দিয়েছে সেই এলিয়েন্সগুলো, এবং যখন তখন টনির বুক চিরে সেটা বেরোবে। এবং টনি এইভাবে মরতে চায় না, নিজের লেগেসিটাকে এইভাবে সে ধ্বংস করতে চায় না। তখন একটাই উপায় আছে বাঁচার, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে ভেনম। যেমনটা আমরা দেখেছিলাম যে সেই ক্রিচারগুলো, সেই এলিয়েনগুলো কিন্তু ভেনমকে বাইপাস করতে পারেনি, সে কিন্তু স্পাইডারম্যানকে ইনফেক্ট করতে পারেনি, কারণ ভেনম তার সাথে ছিল। টনি তখন সরাসরি ভেনমের সাথে কথা বলে এবং ভেনমকে বুঝিয়ে দেয় যে তুমি জানো তোমাকে এখন কি করতে হবে, এবং ভেনম সেটাই করে। টনির ভেতরে যে ক্রিচারটা ছিল, মানে টনি তো অলরেডি ইমপ্রেগনেন্ট হয়ে গেছে সেই এমব্রিওজে, সো
সো টনির ভেতর থেকে তো একটা ক্রিচার জন্ম নেবে এবং ভেনম সেই ক্রিচারটাকেই ধরে বসে। এখন একটা জিনিস আপনারা কল্পনা করুন, এই এলিয়েনগুলো যে প্রাণীরই শরীর ফেটে বেরোক, তাদের পার্সোনালিটি, তাদের ডার্কেস্ট কিছু নেচার, মানে তাদের কিছুটা অংশ নিয়ে জন্ম নেয়। সেই কারণেই কিন্তু এই এলিয়েনগুলোকে মারা এতটা কঠিন। ঠিক সেমভাবে টনির বুক চিরে যে ক্রিচারটা বেরোবে তার মধ্যেও টনির কিছুটা পার্সোনালিটি তো থাকবে, টনির কিছুটা অংশ, এবং একই সাথে তার মধ্যে ভেনমেরও শক্তি রয়েছে, যেটাকে কমপ্লিটলি ভেনমই অ্যাকচুয়ালি কন্ট্রোল করছে। এবং ভেনম অ্যাকচুয়ালি একটা সিম্বায়োট এলিয়েন বা সিম্বায়োট জেনোমর্ফ, যেটাই নাম দিন আপনি, এরকম একটা আকার নেয় ফাইনালি। আর ভেনমের এই অ্যাবিলিটিস তো রয়েছে, আমরা দেখেছি ভেনম বিভিন্ন ধরনের ক্রিচার আমরা সিনেমাতেও দেখেছি, ব্যাং বলুন, ঘোড়া বলুন, সে সব ক্রিচারকে মোটামুটি কন্ট্রোল করে নেয়। তো একটা ভিন গ্রহের প্যারাসাইটকে কন্ট্রোল করাটা তার পক্ষে অসম্ভব তো কিছু ব্যাপার না, ইভেন সে নিজেও অন্য গ্রহের। সো আমাদের ভেনমের মধ্যে ভেনমের শক্তি, একটা জেনোমর্ফের শক্তি, প্লাস টনির বুদ্ধি বা কিছুটা পার্সোনালিটি রয়েছে। আর যেটা সাহায্য নেই তারা ইজিলি সিনিস্টারকে হারিয়ে দেয় ভাই। সেই লাল রঙের জেনোমর্ফ বা সিনিস্টার জেনোমর্ফ, সে আমাদের সিম্বায়োট জেনোমর্ফের সামনে টিকতে পারে না, জাস্ট তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় ভেনম। এবং লড়াই ওখানেই শেষ হয়ে যায়, কারণ সেই মুহূর্তে সেই এলিয়েনটা বা ভেনম সে কিন্তু বাকি জেনোমর্ফদের কাছে আলফা, এবং একজন আলফারই আদেশ শোনে বাকি সবাই। ঠিক যেমনটা এই জেনোমর্ফগুলো এতক্ষণ ধরে সিনিস্টারের আদেশ শুনছিল। তো এতগুলো বছরের লড়াই ফাইনালি এখানে শেষ হয়, তবে টনির বদলা কিন্তু শেষ হয়নি। সে একটা হলোগ্রাফিক মেসেজ ছেড়ে দিয়ে গেছে বাকি মেম্বারদের উদ্দেশ্যে, আমি মারা যাচ্ছি এই ক্রিচারগুলোর সাথে লড়াই করতে করতে। মানে টনি যে মারা যাবে সেটা সে জানে, তার আগেই সে বার্তাটা লিখেছে এবং বলে দিয়েছে যে অন্তত মানব জাতির উদ্দেশ্যে, অ্যাভেঞ্জার্সের উদ্দেশ্যে এবং আমার জন্য অন্তত বদলাটা তোমরা নাও। মানুষদের কাছে সেই অস্ত্র রয়েছে, সেই আইডিয়া রয়েছে, সেই প্রযুক্তি, মানে সব ধরনের ইনফরমেশন চলে এসেছে। ওয়াকান্ডিয়ানরা অ্যাকচুয়ালি জেনে গিয়েছে যে কীভাবে এই ইঞ্জিনিয়ার্সদের থেকে মানুষ থেকে জেনোমর্ফ এই কমপ্লিট প্রসেসটা হয়। তো এখন এই শত্রুদের হারানোটা খুব একটা কঠিন ব্যাপার হবে না। তো অবশেষে অন্তত টনির উদ্দেশ্যে তারা বেরিয়ে পড়ে শেষ লড়াইটা করতে, কারণ তারা জানে যে এখন তাদেরকে কী করতে হবে। অ্যান্ড এলিয়েন ভার্সেস অ্যাভেঞ্জার্স কমিক্সের স্টোরিটা এখানেই শেষ হয়। সো যেমনটা বলেছিলাম, একটা ব্রুটাল ডার্ক স্টোরি, এবং যেখানে এই এলিয়েন বা জেনোমর্ফরা থাকবে সেখানে স্টোরি একটু ডার্ক হবেই। সেই কারণেই আমি রিকমেন্ড করছি যে এই এলিয়েন সিরিজের সিনেমা যত ধরনের আছে মার্কেটে সব দেখে ফেলুন। একই সাথে এই ক্রসওভারটা কিন্তু আমি দারুণ এনজয় করেছি। আপনার কেমন লেগেছে সেটাও আমাকে জানাতে ভুলবেন না, তাহলে ভবিষ্যতে এই ধরনের ক্রসওভার কমিক্স নিয়ে আরও ভিডিও বানাবো। যদিও আমার চ্যানেলে এই কন্টেন্ট তো কম নাই, এই যেমন একটা উলভারিনের সাথে একটা প্রেডেটরের লড়াই বলুন, বা সুপারম্যান সরাসরি গডজিলার মুখোমুখি হলে কি হবে, অর্থাৎ জাস্টিস লিগ ভার্সেস মনস্টারভার্স কি হতে পারে, সব কিছুই তো আমার চ্যানেলে রয়েছে। আর এরকমই দুর্দান্ত কিছু এপিক ক্রসওভার্সগুলো এক্সপিরিয়েন্স করতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আপনাদের ওপিনিয়ন্সগুলো কমেন্ট সেকশনে লিখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করতে পারেন যদি ভালো লাগে, এবং কাকে শেয়ার করতে হবে সেটাও আপনারা জানেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।